আপনি নিজের অধিকারে এই বাড়িতে আসবেন, বারবার আসবেন। আপনার ঘর সবসময় আপনারই থাকবে। মাসিমণি, বলছি বাবাকে আজকেই আমরা নিয়ে যেতে পারি না? আজই? কেন যাবে না তুমি আমাদের সঙ্গে আজ? না না, বলছিলাম যে কৃষ্ণার কম্পিটিশনটা হয়ে গেলে তারপর না হয়। বাবা, বলছিলাম কি আমরাও তো কৃষ্ণার কম্পিটিশনে যাব এবং রায়ও গান শুনবে কৃষ্ণার। বলছি আমরা সপরিবারে একসঙ্গে কৃষ্ণার অনুষ্ঠানে যাব। চলো না বাবা প্লিজ আজকে আমাদের বাড়িতে। ওই তো আমার ছেলেমেয়েরা এসে গেছে। এসো 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 কৃষ্ণা, এসো 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 এসো। বলছিলাম বেটা, তুমি কি এখনো তোমার পিসির উপর রাগ করে আছো? তোমার জন্য আমার সব সময় শুভেচ্ছা রইল। তুমি মন দিয়ে গান গেও, আমার বিশ্বাস তুমি সঙ্গীতের মহাযুদ্ধে জিতবে। অল দ্য বেস্ট। ছোটা, হ্যাঁ বলছিলাম তোমার সঙ্গে না আমার একটু কথা ছিল। অনিরুদ্ধ আমাকে বলছিল যে এই কম্পিটিশনে ঝামেলাটা মিটে গেলে ও একবার আমাদের দেশের বাড়ি যাবে। বাহ, এটা তো ভালো কথা। হ্যাঁ মানে আমি ভাবছিলাম যে ও তো রাস্তাঘাট কিছু সেভাবে চেনে না, তো আমরা যদি সবাই মিলে হই হুল্লোড় করে যাই না, তাহলেই আবার সবাই মিলে একসঙ্গে হওয়াটাও সেলিব্রেট হয়ে যেত, আর আমার রাই বেটারও একটু মাইন্ড ফ্রেশ হতো। মানে তুই চাস আমরা সবাই মিলে যাই? হ্যাঁ, আর বলছিলাম যদি সবাই মিলে না যাওয়া হয় তাহলে বাচ্চাগুলো অন্তত যাক, ওরা অন্তত আনন্দ করতে পারবে। হ্যাঁ, বাচ্চাগুলো আবার কি? যেতে যখন বলেছি সবাই মিলে যাব, বাচ্চা বুড়ো টুড়ো নয়, সবাই। হ্যাঁ, খুব ভালো প্রস্তাব দিয়েছিস। কিন্তু তাহলে আমি এক কাজ করি, আমার কর্তাটিকে বলে একটা ব্যবস্থা করে ফেলি। একটাই সমস্যাটা হলো আমার ছোট দিদির তো আবার সঙ্গীতের মহাযুদ্ধ আছে। সেই দিনগুলোর মাঝখানে কবে ফাঁকা পাওয়া যাবে? এই নিখিল, দেখ না কবে ফাঁকা পাওয়া যাবে। হ্যাঁ, মানে এটা দেখতে হবে যে কৃষ্ণা কবে ফাঁকা। আমার মনে হয় যে ফাইনাল শেষ হওয়ার পরে যাওয়াটাই ভালো। না না ছোটদা, আমি অলরেডি দেখেও নিয়েছি। বলছি সেমিফাইনাল আর ফাইনালের মাঝখানে একটা গ্যাপ আছে, ওই সময় চলে গেলে কেমন হয়? বেশ ভালো হবে, তাহলে প্ল্যান সেট। কি আমার সোনা বাচ্চারা, খুশি তো? আমরা কিন্তু বাইরে ঘুরতে যাচ্ছি। ইয়ে! কৃষ্ণা, তুমি এখনো তোমার পিসিমণির ওপর রাগ করে থাকবে? আর রাগ করে থেকো না, বললাম তো সরি, আমার সোনা মেয়ে। আর মাত্র কয়েকটা দিন, তারপর তোকে আমি আমার নিজের বাড়ির দাসী করে নিয়ে যাব। তুই হবি আমার খেলার পুতুল। তুই তো তোর মা আর বাবার প্রাণভোমরা। তোকে একটু একটু করে কষ্ট দিলে তবে না ওদের গায়ে আঁচটা লাগবে। রাধারানী এবার কোন বিষ ঢালে সেটা শুধু দেখতে থাক শ্যামা।
সৃজনী, তুমি যে ভালো লাগার কথাটা বলছো সেটা দুপক্ষেরই থাকা দরকার। আমি তোমাকে আগেও বলেছিলাম, যে কোনো সত্যি তুমি যত তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করবে ততই ভালো। কি হলো, আলো জ্বালালি কেন? দেখতে পাচ্ছিস না আমি এখানে ঘুমাচ্ছি? শোন কৃষ্ণা, তো যদি আলো জ্বালিয়ে এসব ড্রামা করতে হয় না, সেগুলো অন্য ঘরে গিয়ে কর, আমি এখানে ঘুমাচ্ছি। এখানে এসে বসে গেলি কেন, তুমি বুঝতে পারছি না। দিদি ভাই, তোমার এত মন খারাপ কেন? কি হয়েছে আমাকে বলো না। ন্যাকামি করিস না তো কৃষ্ণা, এমন ভান করিস যেন তুই ভাজা মাছটা উল্টে খেতে জানিস না। সবার সামনে একটা ইনোসেন্ট মার্কা ফেস নিয়ে ঘুরে বেড়াস, কিন্তু সেটা যে সত্যি না, কেউ বুঝুক না বুঝুক, অন্তত আমি বুঝি। দিদি ভাই, তুমি আমার উপর এত রেগে আছো কেন? খুলে বলো না কি হয়েছে। এই যে তুই সবার সামনে ত্যাগের প্রতিমূর্তি হয়ে ঘুরে বেড়াস, সেটা যে সত্যি না, অন্তত আমি জানি। আমি কিছুর প্রতিমূর্তি হতে চাই না দিদি ভাই। তোমার যা বলার তুমি আমাকে বলো। আমি শুধু তোমার বোন আর বন্ধু হতে চাই। বন্ধু? কৃষ্ণ, তুই জানতিস না অনিরুদ্ধর প্রতি আমার প্রথম দিন থেকেই একটা আলাদা ভালো লাগা আছে? তুই জানতিস না ওকে আমি আমার জীবনে পেতে চাই? বল কৃষ্ণ, তুই জানতিস না? দিদি ভাই, প্রথম দিন থেকে না জানলেও তুমি যেদিন থেকে বলেছো সেদিন থেকে আমি অন্তত জানি। জানিসই যদি, তাহলে আমার আর অনিরুদ্ধর মাঝখানে কেন আসতে চাইছিস কৃষ্ণা? আমি তোমাদের মাঝখানে আসতে চাইছি না দিদি ভাই। বাজে কথা বলিস না কৃষ্ণ। অনিরুদ্ধর সঙ্গে তোর কথাবার্তা, তোর চোখাচোখি আমি সবটা নোটিস করছি। দিদিভাই করে দিদিভাইয়ের সঙ্গে শত্রুতা করছিস। দিদিভাই, তুমি চুপ কর কৃষ্ণা। তুই যদি আমাদের মাঝখানে না আসতি, তাহলে একদিন না একদিন অনিরুদ্ধ ঠিক বুঝে যেত আমার প্রতি ওর ভালোবাসাটা। আমাকে দিদিভাই করে অনিরুদ্ধর কাছাকাছি পৌঁছে নিজের আখের গোছানোর ব্যবস্থাটা তো ঠিক করে নিচ্ছিস কৃষ্ণা। দিদি ভাই, এসব তুমি কি বলছো? এসব তো শোনাও পাপ। পাপ? পাপ দেখাস না তো কৃষ্ণা। তুই যেটা সর্বক্ষণ করে বেড়াচ্ছিস সেটা আমি বললেই পাপ। অনিরুদ্ধ যদি তোর দিকে হাঁ করে তাকিয়ে থাকে, তুই সেটা এনজয় করিস না বল? দিদি ভাই, তুমি এসব আমাকে কি বলছো? আমি তো খুব ভালো করে জানি যে তুমি অনিরুদ্ধ বাবুকে ভালোবাসো। ঠিক আছে দিদি ভাই, তুমি ওনাকে জিজ্ঞেস করে দেখো আমি কখনো এমন কোনো ইঙ্গিত করেছি কিনা যাতে ওনার মনে হয়েছে আমার ওনার প্রতি কোনো আগ্রহ আছে। আগ্রহ নেই তোর? দিদি ভাই, এমন ভাবে তুমি আমার সাথে কেন কথা বলছো? আমরা দুজন বোন দিদি ভাই, আমাদের মাঝে কেন কেউ এভাবে আসবে? দিদি ভাই, তুমি যদি চাও আমি অনিরুদ্ধ বাবুকে গিয়ে এই কথাটা বলতেও পারি। দিদি ভাই, এর জন্য তুমি আমাকে ভুল বুঝো না। আমার দিদি ভাই যাকে পছন্দ, আমি তাকে কিভাবে পাওয়ার কথা ভাবতে পারি? তুই যা বলছিস সেসব সত্যি তো? হ্যাঁ সত্যি। আমি কখনো মিথ্যে কথা বলি না দিদি ভাই। আমি একজন শিল্পী। আমি গানকে সঙ্গী করে জীবনে এগিয়ে যেতে চাই। এইসব বিষয়ে আমার সত্যি কোনো আগ্রহ নেই দিদি ভাই। তুমি যদি চাও আমি অনিরুদ্ধ বাবুর সঙ্গে যোগাযোগ রাখা বন্ধ করে দেবো দিদি ভাই। তাহলে তুমি খুশি হবে তো? তাহলে বল, আজ থেকে তুই অনিরুদ্ধকে অ্যাভয়েড করে চলবি? বেশ দিদি ভাই, তাই হবে। শোন কৃষ্ণা, আজ থেকে তুই অনিরুদ্ধর কোনো কল রিসিভ করবি না, কোনো টেক্সটের রিপ্লাই দিবি না। দিদি ভাই, এর চেয়ে বরং আমি ওনার ফোন নাম্বারটাই ব্লক করে দিই। না না,
ওকে ব্লক করার কোনো দরকার নেই, তাহলে আবার অনিরুদ্ধ ব্যাপারটাকে অন্যভাবে নেবে। তুই শুধু ওকে ক্লিয়ার করবি কি তুই ওকে লাইক করিস না। তুই তো দিদি ভাইয়ের জন্য এইটুকুনি তো করতেই পারিস কৃষ্ণা। দিদি ভাই, আমি তোমার জন্য প্রাণও দিতে পারি, এটা তো একটা সামান্য ব্যাপার। এবার থেকে অনিরুদ্ধ বাবুর মুখোমুখি আর কৃষ্ণা কোনোদিন হবে না। দেখ কৃষ্ণা, আর জাস্ট কটা দিন অনিরুদ্ধ আমার সঙ্গে সময় কাটালেই আমার ফিলিংসটা বুঝতে পারবে। দিদি ভাই, তুমি যদি চাও তাহলে আমি ওনাকে বলতে পারি তোমার কথাটা। আমি কি বলবো ওনাকে? না কৃষ্ণা, তার কোনো দরকার নেই। আমি জানি অনিরুদ্ধর আমাদের ফ্যামিলিকে নিয়ে একটা অস্বস্তি ছিল, কিন্তু সেসব ঝামেলা তো মিটে গেছে। তাই এখন যা বলার আমিই বলবো। পাপা, রাধারানী আন্টি, কারোর কোনো আপত্তি হবে না। হ্যাঁ দিদি ভাই, সেই জন্যই তো বলছি, আমি তোমার ছোট বোন, আমি ওনাকে জিজ্ঞেস করতেই পারি আমার দিদি ভাইকে উনি কেন এত কষ্ট দিচ্ছেন। আমাকে নিয়ে তুমি এত ভেবো না দিদি ভাই, আমি সত্যি এর মধ্যে থাকতে চাই না। ভালো লাগাটা যদি দুপক্ষের হয় তবেই সেটাই পজিটিভিটি থাকে, এক পক্ষের হলে নয়। আমি তোমাকে এখনো বলছি কৃষ্ণা, জোর করে তাসের ঘর বানাতে যেও না, ভেঙে পড়বে। দিদিভাইয়ের জন্য স্যাক্রিফাইস করেও কোনো লাভ হবে না, তার থেকে বরং তুমি নিজের মনের কথাটাই মেনে নাও। শোন না কৃষ্ণা, আমি ভাবছি অনিরুদ্ধকে ফুল আর কার্ড নিয়ে ফর্মালি প্রপোজ করব। শোন, নেক্সট উইকে তুই, আমি আর অনিরুদ্ধ রেস্টুরেন্টে যাবো একদিন, সেদিনই আমি ওকে প্রপোজ করব। বল কৃষ্ণা, ভালো হবে না? খুব ভালো হবে দিদি ভাই। ও হ্যাঁ, সেই দিন কিন্তু তুই অনিরুদ্ধকে ক্লিয়ারলি বলে দিবি কি তোর অনিরুদ্ধকে পছন্দ না। ঠিক আছে দিদি ভাই। আর কৃষ্ণা, অনিরুদ্ধ যদি তোকে কোনোদিন বলে কি অনিরুদ্ধ তোকে ভালোবাসে, তখন কি করবি? আমি আর কি বলবো, আমি ওনাকে বলবো যে আমার ওনাকে ভালো লাগে না। ব্যাস। আমার মিষ্টি দিদি ভাই, এবার তো একটু হাসো। থ্যাংক ইউ কৃষ্ণা। কি হলো শ্যামা? চুপ করো, আমি বলছি। মেয়েদের ঘরে কান পেতে কি শুনছো? তুমি ঘরে চলো বলছি। শ্যামা, চলো তুমি ঘরে। কি? আরে চলো না, আমি বলছি। আরে এইভাবে ফিস ফিস করে কথা বলছো কেন? বলছি, দাঁড়াও না। তুমি ওইখানে দাঁড়িয়েছিলে কেন? মানে মেয়েরা কি ঘুমোয়নি, জেগে আছে? আরে বাবা, ঘুমিয়েছে কিনা সেটাই তো দেখতে গিয়েছিলাম, কিন্তু ওদের কথা শুনে বাইরে দাঁড়িয়ে যেতে হয়েছে আমাকে। বাইরেই দাঁড়িয়ে? কি হলো শ্যামা? ইজ এনিথিং সিরিয়াস? আসলে ছোট কর্তা, একটা গন্ডগোল হয়ে গেছে। গন্ডগোল? ও বুঝেছি,
আবার দুই বোন ঝগড়া করছে, তাই তো? আরে বাবা, সে সব ঝগড়া কৃষ্ণা মিটিয়ে নিয়েছে, কিন্তু আসল ব্যাপারটা হলো অনিরুদ্ধকে নিয়ে ওদের দুই বোনের মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছে। অনিরুদ্ধকে নিয়ে? আসলে আমাদের মুন্নি অনিরুদ্ধকে পছন্দ করে, আর ওর মনে হয় অনিরুদ্ধ আমাদের কৃষ্ণাকে পছন্দ করে। রিয়েলি? হ্যাঁ ছোট কর্তা, তবে জানো তো, কৃষ্ণার কথা শুনে যেটুকু বুঝলাম তাতে মনে হলো অনিরুদ্ধকে নিয়ে আমাদের কৃষ্ণার তেমন কোনো ভাবনা চিন্তা নেই, আর এটা কিছুতেই মুন্নি বিশ্বাস করছে না, আর কৃষ্ণার উপর ভরসাও করছে না। সন্দেহ দিয়ে একটা সম্পর্ক শুরু করতে চায় মুন্নি। শ্যামা, তুমি বুঝতে পারছো এই সম্পর্ক যদি তৈরি হয়েও যায় এটা কোন দিকে গড়াবে? দেখো ছোট কর্তা, সম্পর্ক তৈরি হওয়া কিন্তু অনেক পরের ব্যাপার। আমি চাই না তার আগে অনিরুদ্ধকে নিয়ে ওদের দুই বোনের মধ্যে কোনো সমস্যা তৈরি হোক, বা ওদের দুজনের সম্পর্কে কোনো রকম কোনো আঁচড় লাগুক। দেখো শ্যামা, মুন্নি বলেছে বটে যে অনিরুদ্ধ ওর স্পেশাল ফ্রেন্ড, কিন্তু অনিরুদ্ধর মুন্নির প্রতি কোনো কনসার্ন আমি দেখিনি। রাধার অনিরুদ্ধর কৃষ্ণার প্রতি কনসার্ন আমি দেখেছি। আমি তো সেটাই তোমাকে বলছি, সেখানেই তো সমস্যা। আসলে অনিরুদ্ধর চোখে কৃষ্ণাকে নিয়ে যে অনুভূতি আছে, সেই অনুভূতি মুন্নির চোখে অনিরুদ্ধকে নিয়ে। শ্যামা, তুমি এত চিন্তা করো না। মানে মুন্নির এটা স্বভাব, ও দুদিনে ভুলে যাবে। আর অনিরুদ্ধর ভাল লাগাকেও আমি দোষ দিচ্ছি না। কিন্তু ছোট কর্তা, তোমাকে শ্যামা, তো প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। দেখো, এখন সম্পর্কগুলো বদলে গেছে, তাই না? আর রাধার জন্য অনিরুদ্ধকে আমি ভুল বুঝেছি ঠিকই, কিন্তু ছেলেটা ভালো। আর দরকার হলে অনিরুদ্ধর ব্যাপারে আমি রাধার সাথে পার্সোনালি গিয়ে কথা বলবো। আর তারপর যদি মনে হয় ছেলেটা ভালো, তাহলে কৃষ্ণার সাথে বিয়ের কথাও ভাবতে পারি, তাই না? মানে তুমি শুধু কৃষ্ণার কথা ভাবছো, আমাদের তো মুন্নির কথাও ভাবতে হবে। দেখো, মুন্নির কথাও তো আমাদের ভাবা উচিত। তুমি কি মা, এত চিন্তা করো না। মুন্নিকে আমি ঠিক বুঝিয়ে দেবো, ওকে আমি বড় করেছি, চিন্তা করার কিছু নেই। দেখো, রাধার জন্য অনিরুদ্ধকে আমি ভুল বুঝেছিলাম, কিন্তু আজকে কথা বলার পর বুঝলাম হি ইজ এ নাইস গাই। কিন্তু ছোট কর্তা, হি ইজ ইন্টেলিজেন্ট অলসো। দেখো শ্যামা, আই এম শিওর অনিরুদ্ধ দত্ত এন্টারপ্রাইজের ভার নেওয়ার পর দত্ত এন্টারপ্রাইজ আরো ফ্লারিশ করবে। আর তারপর কৃষ্ণার সাথে যদি অনিরুদ্ধর বিয়ে হয়, আমাদের কোম্পানিও তো একজন যোগ্য মানুষ পাবে, তাই না? দেখো ছোট কর্তা, এই নিয়ে এই বাড়িতে আর কোনো রকম কোনো কথা উঠুক সেটা আমি চাই না। হতে পারে মুন্নি মেজ দিদির মেয়ে, কিন্তু কৃষ্ণার থেকেও আমার কাছে কোনো অংশে কম না। দেখো, কৃষ্ণা আর অনিরুদ্ধ যদি বিয়ে হয়, তখন তখন মুন্নি নিজেকে সামলাতে পারবে না, আর যদি কিছু একটা করে বসে, আমি তখন নিজেকে কি উত্তর দেব? কিন্তু শ্যামা, তুমি বুঝতে পারছো না, অনিরুদ্ধর যদি কৃষ্ণার প্রতি ফিলিংস হয়, তাতে দোষটা কোথায়? কোনো দোষ নেই ছোট কর্তা, কিন্তু এই কথাটা তো মুন্নিকেও বুঝতে হবে। আর যতদিন না পর্যন্ত মুন্নি এই কথাটা বুঝবে, আমার মনে হয় এসব নিয়ে আমাদের না ভাবাই উচিত। তাছাড়া রাধা দিদি আর গুরুমার সঙ্গে সম্পর্ক ঠিকঠাক হয়ে গেছে, ভালো কথা, কিন্তু যে এই নতুন সম্পর্কটা তৈরি হোক সেটা আমি চাই না, কারণ আমার মনে হয় এতে ভালো কিছুই হবে না। কিন্তু অনিরুদ্ধর মতো ছেলে, তুমি না একটা কথা পেলে সেটাকে নিয়ে মাতামাতি শুরু করে দাও। এই দুদিন আগে ছেলেটাকে দু চোখে দেখতে পাচ্ছিলেন, আর এখন এক মেয়ের সঙ্গে তার বিয়ে দিতে উঠে পড়ে লেগেছো। ভালো লাগে না বাবা, একটা কথা বললাম আর তুমি আমাকে বকতে শুরু করে তো দিলে। বকবো না। দেখো, আমি জানি অনিরুদ্ধ ভালো ছেলে, ওর মতো আরেকটা ছেলে হয় না, কিন্তু কৃষ্ণ আর অনিরুদ্ধর বিয়ে দিলে আমাদের মুন্নিটা কতটা কষ্ট পাবে বলো তো? ও যদি কিছু একটা করে ফেলে, তখন তখন পারবে তো তুমি নিজেকে ক্ষমা করতে? আর তার থেকেও বড় কথা, রাধা দিদি আর গুরুমা যতই বলুক না কেন যে ওরা নিজেদের শুধরে নিয়েছে আর ভুলভাল কিছু করবে না, আমি তো চিনি ওদের ছোট থেকে, খুব ভালো করে জানি ওরা কোনোদিনও নিজেদেরকে শোধরাতে পারবে না পুরোপুরি। আর দেখো, বিয়ের পর যদি কোনো একটা সমস্যা হয় রাধা দিদির সঙ্গে, তখন তো আমাদের মেয়েটাকেই কষ্ট পেতে হবে। শ্যামা, অনিরুদ্ধ যেরকম ছেলে
ও নিজের স্ত্রীর উপরে কোনো অত্যাচার সহ্য করবে না। তুমি যত যাই বলো না কেন ছোট কর্তা, এই মুহূর্তে আমার কিছুতেই মত নেই এই বিয়েতে। হ্যাঁ, হয়তো রাধা দিদি বা করুমার ওপরেও রাগ নেই, কিন্তু এই বৈবাহিক সম্পর্ক তৈরিতে আমার কিছুতেই মত নেই। দেখো ছোট কর্তা, আমি রাধা দিদি আর গুরুমার ওপর আমার কোনো মেয়েকে ভরসা করে ছাড়তে পারবো না। তাহলে কি করবে শুনি? দাঁড়াও না, আর কয়েকটা দিন যেতে দাও না। দেখো, আমাদেরও তো এটা জানা উচিত যে অনিরুদ্ধ আদেও আমাদের কৃষ্ণাকে ভালোবাসে কিনা, বা আমাদের কৃষ্ণা কি চায়, অনিরুদ্ধকে কি আদেও চায়। আর এই সবটা আমাদের মুন্নি মানিয়ে নিতে পারবে কিনা। দাঁড়াও না, একটু দেখি, তারপর না হয় আমরা সিদ্ধান্ত নেব।